ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি, ২১ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ অনেকেই। ধাক্কা দেয়া বাল্কহেড জব্দ, ৩ শ্রমিক আটক। মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক, মাস্কাট থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের ফ্লাইটের ভারতের নাগপুরে জরুরি অবতরণ, নিরাপদে যাত্রীরা। রাজধানীর বুকে চলল মেট্রো রেল, উত্তরা থেকে পল্লবী পর্যন্ত প্রি ট্রায়াল দেখতে উৎসুক নগরবাসীর ভিড়, রোববার আনুষ্ঠানিক ট্রায়াল। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফারিহা মারি। ব্রাহ্মণবাড়িয়ায় বাল্কহেডের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অর্ধশতাধিক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে উদ্ধার কাজ। নিখোঁজদের সন্ধানে শনিবার সকালে আবারও শুরু হবে উদ্ধার অভিযান। এদিকে ট্রলারটিকে ধাক্কা দেয়া বাল্কহেড জব্দ ও এর ৩ শ্রমিককে আটক করা হয়েছে। ট্রলারডুবির খবর পেয়ে উদ্বিগ্ন স্বজনদের অনেকে ছুটে যান হাসপাতালে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পরিবেশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর থেকে শুক্রবার বিকেল 4:30টার দিকে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা ট্রলারটি শহরের আনন্দবাজার ঘাটের দিকে যাচ্ছিল। পথে একটি বালু বোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে তলিয়ে যান অনেকেই। বালু ট্রলার ধাক্কা মারার পরে নৌকাটা ডুবে যায়, মানে পাল্টি হয়ে যায়। এলাকাবাসী সম্মিলিতভাবে আমরা পানিতে নামে আমরা 8 থেকে 10টা লাশ আমরা উদ্ধার করছি। ফায়ার সার্ভিস আসার আগেই উদ্ধার অভিযানে যোগ দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে একে একে উদ্ধার করা হয় বেশ কয়েকটি লাশ। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। আমার বোন নতুন বিয়ে হয়েছে, এক সপ্তাহ আমার বোন গেছে, শুধু দামারে পাইছে, আমার বোন পাইতেছি না। বাবুটারে ধরে আর ওই ছেলেটারে ধরে রাখতেছিলাম, ধরা রাখতে পারছি না। 5 জন আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আমার আর কেউ নাই দুনিয়া। আমরা নাকটা ঘুরাই লয়ে গেছি, গিয়ার পর্দা দিয়ে আমার দুটা উফাতো ভাই, ওই দুটা অনেক লোক মারা গেছে আপনার, আর আমার উফাতো ভাই দিলে আমি আপনার পুণ্য নাকট দিয়ে আপনার রায় পড়ছি। দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রদান করে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। যে লাশগুলো আছে আমরা এই লাশগুলোর আনুষ্ঠানিকতা করার জন্য কার্যক্রম দ্রুত গতিতে করছি, যেভাবে এই উদ্ধার কার্য যদি দ্রুত সময় হয় এই ব্যবস্থা রাখছি। ইতিমধ্যে যে ট্রলারটি আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে আমরা 20,000 টাকা প্রদান করছি সরকারের পক্ষ থেকে। আর যারা আহত হয়েছেন সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ট্রলারডুবিতে মৃতদের বেশিরভাগই বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের লাশ সদর হাসপাতাল নিয়ে পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মাঝ আকাশে পাইলট হার্ট অ্যাটাক করায় ওমানের মাস্কাট থেকে ঢাকামুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে। পরে বিশেষ দল পাঠিয়ে 124 জন যাত্রী সহ শুক্রবার রাতেই বিমানটি ঢাকায় নিয়ে আসা হয়। মাস্কাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের BG022 ফ্লাইট 124 জন যাত্রী নিয়ে ফিরছিল ঢাকায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাত্র আধ ঘন্টা আগে ফ্লাইটটি ভারতের রায়পুর আকাশে থাকাকালে হঠাৎ হার্ট অ্যাটাক করেন পাইলট নওশাদ আতাউল কাইয়ুম। এ সময় কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পরামর্শে নিকটতম নাগপুরের বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটি। ফ্লাইটটির জরুরি অবতরণের পর পাইলট নওশাদকে দ্রুত স্থানীয় হোপ হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে পাইলট এখন সুস্থ আছেন। যাত্রীদেরকে নামিয়ে নিরাপদে টার্মিনালের লাউঞ্জে নেওয়া হয়েছে বলেও জানানো হয়। মাস্কাট থেকে অন দ্য ওয়ে টু ঢাকা ছিল। ক্যাপ্টেন নওশাদ উনি একটু অসুস্থ ফিল করায় ওই নাগপুর স্টেশনে উনি এয়ারপোর্টে আর কি ইমার্জেন্সি অবতরণের পারমিশন নিয়ে ওখানে ল্যান্ড করে। তো ল্যান্ড করার পরে তাকে হসপিটালাইজ করা হয়। হসপিটালে এখন মোটামুটি সুস্থই বলা যায়। প্যাসেঞ্জার এদেরকে টার্মিনালে নেওয়া হয়েছে, এদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানকার যারা প্যাসেঞ্জারদের আত্মীয় স্বজন আছে ফোনে যোগাযোগ করছেন তারা, সুতরাং এখানে উদ্বিগ্নতার কিছু নাই। আবার 2
দুজন ক্রু যাচ্ছে, এনারা যে ফ্লাইটটাকে আবার নিয়ে আসবেন এবং আশা করি সবাই সুন্দরভাবে পৌঁছে যাবেন। উড়োজাহাজ ও 124 জন যাত্রীকে দেশে নিয়ে আসতে 8 সদস্যের দল পাঠানো হয়েছে নাগপুরে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বুকে প্রথমবারের মতো চলল স্বপ্নের মেট্রো রেল। 6টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত চলে প্রি ট্রায়াল। কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক ট্রায়ালের প্রস্তুতির অংশ হিসেবেই চালানো হয় মেট্রো রেল। রোববার হবে আনুষ্ঠানিক ট্রায়াল। তিলোত্তমা ঢাকাকে যানজট মুক্ত করে নগরবাসীকে একরাশ স্বস্তি দিতেই স্বপ্নের মেট্রো রেল শুক্রবার ছুটির দিন সকালে হঠাৎই যা চোখের সামনে বাস্তবে রূপ নেয়। এদিন 6টি বগি নিয়ে প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি হয়ে মিরপুরের পল্লবী পর্যন্ত প্রাক পরীক্ষামূলক যাত্রা শুরু করে মেট্রো রেল। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা মেট্রো রেল চলে নগরীর বুকে। দেখা দেয়নি কোনো সমস্যা। প্রথম উড়াল মেট্রো রেল উড়াল অংশে, যেটিকে আমরা ভায়াডাক্ট বলি, সেই ভায়াডাক্টে এই পারফরমেন্স টেস্টের শুভ সূচনা হবে। সেই শুভ সূচনার প্রাক প্রস্তুতি হিসাবে আমরা আজকে একটি নিরাপত্তা এবং সম্পূর্ণ কারিগরি দিক বিবেচনা করে আমরা একটি মেট্রো রেল চালিয়েছি। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, প্রস্তুতির অংশ হিসেবেই প্রথমবারের মতো উত্তরা মিরপুর রুটে ট্রেন চালানো হয়। ডিপো থেকে শুরু হয়ে যে স্টেশনগুলোর কাজ শেষ হয়েছে তাদের মধ্যে আগামী রোববার আবার চলবে ট্রেন। বাকি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেদিনই। বর্তমানে মেট্রো রেলের লাইনে চলছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। গত 12 মে দিয়াবাড়ি ডিপোতে প্রথম পরীক্ষামূলক চলাচলের মধ্য দিয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা রাখে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রী পরিবহন শুরু হবে। এর পরপরই আগারগাঁও থেকে মতিঝিল আর সবশেষ কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার দৈর্ঘ্য রেলপথের মেট্রো রেলে প্রতিটি সেটে থাকবে 4টি যাত্রীবাহী কোচ, 2 দিকে 2 ইঞ্জিন। প্রকল্পের সবশেষ অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী মেট্রো রেল নির্মাণ কাজের 68% বেশি সম্পূর্ণ হয়েছে। রেল চালুর পর উত্তরা থেকে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল পর্যন্ত পৌঁছাতে লাগবে মাত্র 38 মিনিট। মেট্রো রেলে 24টি ট্রেন প্রতি ঘন্টায় আপ ও ডাউন রুটে 60,000 যাত্রী পরিবহনে সক্ষম। প্রায় 22,000 কোটি টাকার প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকা দিচ্ছে প্রায় 17,000 কোটি টাকা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পর এবার জোরে সোরে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে কয়লা ভিত্তিক মেগা প্রকল্প মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। মহামারীর মধ্যেও পুরো দমে চলছে মূল নির্মাণ কাজ। সব ঠিক থাকলে এখানে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গভীর সমুদ্র বন্দর চালুও সময়ের ব্যাপার মাত্র। মহেশখালী থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কক্সবাজার থেকে 33 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো। স্টিল এবং ইস্পাতের গাঁথুনিতে গড়ে তোলা হচ্ছে বয়লার চেম্বার বা স্টিম জেনারেটরের কাঠামো। মহেশখালীর এই প্রত্যন্ত অঞ্চলে 2017 সাল থেকে মূল কাজ শুরু করে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠান। 1605 একর জমিতে এখানে প্রথম ধাপে উৎপাদিত হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। 4 বছরের মাথায় এখানে নির্মাণ কাজে গিয়েছে 55.85%। সমুদ্রপথে কয়লা আমদানির সুবিধার্থেই 14 কিলোমিটার দৈর্ঘ্য, 250 মিটার প্রস্থ এবং 18.5 মিটার গভীরতার চ্যানেল খননের কাজ এখন প্রায় শেষ। প্রস্তুত করা হচ্ছে শক্তিশালী 2টি জেটি। এর একটিতে কয়লা, অন্যটিতে খালাস হবে প্ল্যান্টের তেল। কোভিডে অন্যান্য প্রকল্প যেমন স্থবির হয়ে গিয়েছে, আমাদের এই প্রকল্পটা কিন্তু কোভিডের কারণে কোনো সিঙ্গেল ডের জন্য বন্ধ হয়নি। আমরা আশা করছি এই প্রকল্প 2024 সালের জানুয়ারি মাসে প্রথম ইউনিট আমাদের কমার্শিয়াল অপারেশনে যাবে। প্রকৌশলীরা জানাচ্ছেন, আমদানি করা কয়লা এখানে পরিবেশ সম্মত উপায়ে সংরক্ষণে তৈরি করা হচ্ছে কাভার্ড কোল ইয়ার্ড ও ছাই রাখার জায়গা। দূষণ রোধে থাকবে 250 মিটার উঁচু স্ট্যাক বা চিমনিও। প্রতিমন্ত্রী জানালেন, বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি এখানে তৈরি হবে গভীর সমুদ্র বন্দর। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট এটা করার কারণে এবং ডিপসি ওখানে যেহেতু পোর্ট হচ্ছে, সেটার কারণে অবশ্যই আমরা তার থেকে অতিরিক্ত বেশি আমরা খরচ করতেছি। ভবিষ্যতে এখানে একটা কোল টার্মিনাল হবে, যেখানে আমরা কয়লা বড় জাহাজে এনে কোল টার্মিনালে রেখে
ছোট জাহাজ দিয়ে আমরা এই কয়লাগুলো বাকি জায়গাতে আমরা পৌঁছতে পারবো। এখন যেটা অনেক মনে হচ্ছে যে হয়তো অনেক কস্টলি বাট ইন দ্য লং টার্ম এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুবিধা বয়ে নিয়ে আসবে। সবকিছু ঠিক থাকলে আর মাত্র ৩ বছরের মাথায় উৎপাদনে সক্ষম হবে দেশের প্রথম এই এনার্জি হাবের একাংশ। আগামীর বাংলাদেশে নির্ভরযোগ্য বিদ্যুতের অনন্য ঠিকানা হয়ে উঠবে এই মেগা প্রকল্পগুলো। ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে এখানে দৈনিক পোড়াতে হবে ১২,০০০ মেট্রিক টন কয়লা। নির্মাতারা বলছেন দীর্ঘমেয়াদে এখানে কয়লা ব্যবহার করা হলেও আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি রক্ষা করবে পরিবেশের ভারসাম্য। দেবাশিস রায়, সময় সংবাদ, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, মহেশখালী, কক্সবাজার। কক্সবাজার বিমানবন্দরে হতে যাচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে। বর্তমান রানওয়ের সঙ্গে বাড়ানো হচ্ছে ১৭০০ ফুট। এর মধ্যে ১৩০০ ফুটই হবে সমুদ্রে। রোববার নির্মাণ কাজের উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। স্থানীয় পর্যটকরা বলছেন এটি হলে কক্সবাজারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও পরিবর্তন আসবে। আরও জানাচ্ছেন সুজউদ্দিন রুবেল। কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নবুয়ার এবং কয়েকটি কার্গো প্রতিষ্ঠানের ছোট এয়ারক্রাফট ওঠানামা করে। বর্তমানে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ৯,০০০ ফুট। তবে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করতে রানওয়েকে ১০,৭০০ ফুটে সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। এটা হবে দেশের দীর্ঘতম রানওয়ের বিমানবন্দর। এর মধ্যে ১,৩০০ ফুট থাকবে সমুদ্রের মধ্যে। সমুদ্রের নোনা জলের ঠিক উপরে উড়োজাহাজটি অবতরণের প্রস্তুতি নেবে। আমরা যারা পর্যটন ব্যবসায়ী, এয়ারপোর্ট ব্যবসায়ীরা রয়েছি, আমরাও উপকৃত হব। বাংলাদেশের সবচেয়ে বড় রানওয়ে হবে, সো এইখান থেকে কিন্তু পর্যটনরা অনেক সুবিধা পাবে। সমুদ্র ছুঁয়ে হচ্ছে এই বর্ধিত রানওয়ে, যা দৃষ্টিনন্দন রানওয়ে হবে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। অত্যন্ত সুন্দর একটি দৃষ্টিনন্দন এয়ারপোর্ট এটা হবে এবং এটি মনে হবে সমুদ্রে নামছেন, সমুদ্রে উঠছেন। আর প্রতিমন্ত্রী জানালেন গোটা প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। বঙ্গবন্ধুর সেই চিন্তাগুলো আজকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দেওয়ার সমস্ত কাজই হাতে নিয়েছেন। ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রানওয়ে বর্ধিতকরণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে। এটি বাস্তবায়িত হলে কক্সবাজার হবে দেশের ৪র্থতম আন্তর্জাতিক বিমানবন্দর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকা নয়, সব এলাকাতেই বাড়ছে ডেঙ্গু। ঢাকা শিশু হাসপাতালের চিত্রই বলে দেয় এর ভয়াবহতা। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন বয়স্করাও। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবারও হাসপাতালে ১৮৪ জন ভর্তি হয়েছেন। আমি এসেছি পূর্ব শেওড়াপাড়া থেকে। মোহাম্মদপুর চাঁদুদ্দিনে। আমাদের এলাকাটা খুব পরিষ্কার। সিটি কর্পোরেশন কোনো লোকের কোনো উদ্যোগ দেখি না। ধানমন্ডি ১৫ থেকে ৫ মিনিট লাগে হাঁটে যেতে। সিটি কর্পোরেশন লোক মাঝে মধ্যে আসে। আজকে ৪ দিন ওষুধ খাওয়াইলে থামে, এবার ১ ঘন্টা ভালো থাকার পরে আবার শুরু হয়ে যায় জ্বর। মশার নেই কোনো এলাকা, নেই কোনো সিটি কর্পোরেশনের সীমানা। ছোট বড় সবাই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। হাসপাতালের জরুরি বিভাগের সামনের এই ভিড়ে রাজধানীর সব এলাকার মানুষ। ডেঙ্গুর ধরন এবছর ভয়াবহ হওয়ায় বেড়েছে মৃত্যু। এবছর আক্রান্তের হারে ১ থেকে ১০ বছরের শিশুদের সংখ্যাই বেশি। এই গ্রুপের মধ্যে আবার বয়সভেদে পাওয়া যাচ্ছে আলাদা লক্ষণ। চিকিৎসকরা বলছেন এবারের ধরনে গত ১ সপ্তাহে শিশুদের সাথে বয়স্কদের জীবনের ঝুঁকিও সমান তালে বাড়ছে। ১ বছরের নিচে বাচ্চা হয় তাদের কিন্তু ধরন এক ধরনের হইতে পারে। ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত, ৫ বছর 10 বছর পর্যন্ত, 10-এর উপরে সাধারণত বাচ্চারাই নিজেরাই বুঝতে পারে। কিন্তু এই কম বয়সের বাচ্চাদেরকে অভিভাবকদের বেশি সচেতন হতে হবে। এদিকে পুরো শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়া আরও বেশি আতঙ্কের কারণ বলে জানান চিকিৎসকরা। প্রথম দিকে আমরা দেখেছি মগবাজার, শান্তিনগর, বাড্ডা ওই এলাকাতে কিন্তু কনফাইন ছিল, কিন্তু এখন কিন্তু ওই এলাকাটাতে কনফাইন নাই। এখন আপনি দেখেন এই মোহাম্মদপুরেও আছে, মিরপুরেও আছে, ফার্মগেটেও আছে, মানে আস্তে আস্তে পুরো ঢাকাতেই স্প্রেড করছে। আমরা যদি এখনই ব্যবস্থা নিতে না পারি তাহলে কিন্তু এটা আরও স্প্রেড করবে। ঢাকা শিশু হাসপাতালের তথ্য বলছে ডেঙ্গু ও সাধারণ রোগীদের ভিড়ে হাসপাতালটির ৬৭৪ বেডই পূর্ণ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ১৮ বছরের বেশি বয়সীদের টিকার আওতায় এনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করলেও বাদ পড়ে যাচ্ছে কম বয়সীরা। বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুহার কমাতে সবার আগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেই দিতে হবে টিকা।
কমবয়সীদের টিকা প্রয়োগের বিষয়টি এখনও পরীক্ষার মধ্যে থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের অপেক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চূড়ান্ত অনুমোদনে। দেশে গত 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণটিকা কার্যক্রমে কয়েক দফায় কমানো হয় টিকা প্রাপ্তির বয়সসীমা। সবশেষ গত 19 আগস্ট বয়সসীমা নেমে আসে 18-তে। এদিকে 18 বছরের বেশি বয়সীদের টিকার আওতায় এনে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করলেও বাদ পড়ে যাচ্ছে কম বয়সীরা। তবে এখন পর্যন্ত কোনো টিকাই শিশুদের জন্য অনুমোদন না পেলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন সহ কিছু দেশ এরই মধ্যে কম বয়সীদের মাঝে শুরু করেছে পরীক্ষামূলকভাবে টিকাদান। আর তাই বৈশ্বিক গবেষণার দিকে নজর রাখতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ বিশেষজ্ঞদের। তবে এক্ষেত্রে ভিন্ন মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাদের মতে চাহিদার তুলনায় দেশে টিকার যোগান কম থাকায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেই দিতে হবে প্রাধান্য। আমেরিকা এবং ইউরোপের কিছু দেশে 12 বছরের ঊর্ধ্বে টিকা দেওয়া হচ্ছে। সেটা জনসন অ্যান্ড জনসনের একটা স্টাডি আছে, যেখানে 3000 বাচ্চা 12 বছরের উপর ঊর্ধ্বে বাচ্চাদের টিকা দেওয়ার একটা গবেষণা রয়েছে, যেখানে তার সাকসেসফুল রেট বেশি। 18 বছরের নিচে ওদের মধ্যে মৃত্যু ঝুঁকি একেবারেই কম। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকা দিয়ে ওদের মৃত্যুর সম্ভাবনা কমিয়ে দিতে হবে। তাহলে এই জিনিসটা করাটা বেশি দরকার এখন প্রায়োরিটি হিসেবে। কম বয়সীদের টিকার বিষয়ে সরকার সচেতন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই টিকা আমদানিতে উদ্যোগ নেবে সরকার। বিশ্বজুড়ে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কম বয়সীদের টিকা দেবার বিষয়টি অনুমোদন করেন, তাহলে সেটি বাংলাদেশও খুব গুরুত্বের সঙ্গেই বিবেচনা করবে। দেশে গত 6 মাসে টিকার আওতায় এসেছেন প্রায় 1,80,00,000 মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। প্রতিদিনই কমছে সংক্রমণ ও মৃত্যুহার। অনেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরছেন বাড়ি। 24 ঘন্টায় করোনায় 117 জন মারা গেছেন। শনাক্তের হার 12.78%। মহামারী করোনার ভয়াবহ চিত্র দিন দিন পাল্টে যাচ্ছে। কমেছে মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে ছোটাছুটি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। করোনার হটস্পট কুষ্টিয়ায় একদিনে 6 জন মারা গেছেন। ওঠানামা করছে শনাক্তের হার। জেলায় 256 জনের নমুনা পরীক্ষায় 99 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় শনাক্তের হার দ্বিগুণ। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন 4 জন। এর মধ্যে 2 জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। নতুন করে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 30 জন। চট্টগ্রামে মারা গেছেন 6 জন। 1673 জনের নমুনা পরীক্ষায় 269 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। চাঁদপুরেও কমেছে মৃত্যু সংখ্যা। চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। আল্লাহর রহমতে রোগী এখন কিছুটা আগের থেকে উন্নতি হয়েছে। গত শনিবারে ভর্তি করেছে আর কি রোগী, তো আমার অক্সিজেন কম ছিল, এখন ভালোর দিকে আর কি। লকডাউন একটা ভালো একটা এফেক্ট করছে আমাদের এখানে। আর আমাদের এখানে যারা আছে তাদের স্বাস্থ্যসেবা ঠিকমতো মানতেছে, স্বাস্থ্যবিধি মানতেছে, মাস্ক পরতেছে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সিলেটে 8 এবং ময়মনসিংহ মেডিকেলে 6 জনের মৃত্যু হয়েছে। দেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখন বিএনপি জামায়াত গোষ্ঠী দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। অনেকে অনেক কথা বলেন, একটা সমঝোতার রাজনীতির কথা বলেন, সবার সাথে কথা বলা যায়। জামাত বিএনপির সাথে কোনো আলোচনা, কোনো কথাবার্তা বলা যায় না। এরা খুনি, এরা আমার জাতির পিতাকে হত্যা করেছে। এরা 21শে আগস্ট যে বদ পরিচিত আক্রমণ, যে আপনারা কোনো সময় তাদেরকে ক্ষমা করতে পারবেন না, আপনারা সেই ক্ষত বয়ে যাচ্ছেন। এদের সাথে কোনো আপোষ নাই। বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে বিতাড়িত করতে হবে। প্রায় 4000 পৃষ্ঠার মতো পেপার বুক তৈরি হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ শেখ হাসিনার এই মেয়াদকালের মধ্যেই আমরা 21শে আগস্টের বিচার কাজ শেষ করতে পারবো, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। শরীয়তপুরে পদ্মা সহ সব নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তীব্র স্রোতে কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। মফিজুর রহমান নিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত কয়েকদিন ধরে পদ্মার পানি বেড়েই চলেছে। এতে ডুবে গেছে শরীয়তপুরের নদী তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল। পানিবন্দী কয়েক হাজার মানুষ।
জাজিরা উপজেলার কুন্ডের চর, বিলাসপুর, বড়কান্দি, পালের চর ও পূর্ব নাওডোবা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। ইতোমধ্যে অনেক বসতবাড়ি, ফসলি জমি ও দোকানপাট নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে বিদ্যালয় সহ অনেক স্থাপনা। আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি, স্কুলে পড়াশোনা করি, কোন সময় নদীতে ভেঙে যায় স্কুলটা। পদ্মা নদীতে অনেক ভাঙা যেতেছে, তাই আমরা চাই সরকারের যেন আমাদের স্কুলটা ভালোভাবে বেড়িবাদ করে, তাহলে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবো। আমাদের স্কুল রক্ষা করার জন্য সরকারের কাছে আমরা দাবি করি। এলাকায় যে বস্তা হালাইতেছে এর জন্য আমরা অনেক খুশি, আমাদের ভাঙন একটু নিয়ন্ত্রণে আছে। বর্তমানে যেভাবে বস্তা হালাইতেছে এতে আমাদের একটু রাতে হইলেও একটু শান্তি পাই, আর নাইলে একটু মনে করেন নদীতে তা গুতলাইছে তা ভাঙছে, রাতে শুইলেও ঘুম আসে নাই। ভাঙন রোধের চেষ্টার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, প্রকল্প অনুমোদন পেলে স্থায়ীভাবে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। ভাঙনের ভয়াবহতা তীব্র ছিল এই বছর, 3 মিটার দূরেই 9 মিটার ডেপথ ছিল। সেই সমস্ত এলাকায় আমরা প্রথম অংশে জিও ব্যাগ ডাম্পিং করি, পরবর্তীতে অংশে জিও টিউব ডাম্পিং করি 2-3 দফায়। বর্তমানে 2-3 দফায় জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করার ফলে স্টেবল কন্ডিশনে রয়েছে। বৃহস্পতিবার শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সময় সংবাদ, শরীয়তপুর। চট্টগ্রামে বৃষ্টি ও জোয়ারের পানিতে নালাগুলো হয়ে উঠেছে মরণ ফাঁদ। নালায় পড়ে ঘটেছে প্রাণহানির ঘটনা। এভাবে দুর্ঘটনার দায় সেবা সংস্থাগুলো কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সিসিটিভি ফুটেজে দেখা যায় গত বুধবার মুষলধারে বর্ষণ ও নগর জুড়ে জলাবদ্ধতার সময় মুরাদপুর পুলিশ বক্সের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন 50 সালে আহমেদ। এ সময় হঠাৎ করেই পা পিছলে নালায় পড়ে যান তিনি। তীব্র পানির স্রোত থাকায় দ্রুত ভেসে যান তিনি। এর আগে গত 30 জুন সিএনজি নালায় পড়ে গিয়ে মহিলাসহ 2 জন মারা যান। মূলত বৃষ্টি ও জোয়ারের পানিতে নগরী জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হলে নালাগুলো দেখা যায় না। সেই সাথে কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলতে থাকায় অরক্ষিতভাবে নালাগুলো থাকায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ সাধারণ মানুষের। নালাটা এভাবে দীর্ঘদিন থেকে পড়ে রাখছে, মানে অরক্ষিতভাবে কাজ করতে আছে। আস্তে আস্তে কাজ ঠিক মতো আর্মি করছে বলে বলছে, কিন্তু এখন তো ঠিক মতো কাজ হচ্ছে না। সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। কাজটা বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো ফুটপাথগুলোকে দখলমুক্ত রেখে মানুষের বাধাহীন চলাচলটা নিশ্চিত করা। এক্ষেত্রে সবাই তো তাদের যে দায়িত্বগুলো সেগুলো পালন করছে না। এদিকে দুর্ঘটনা এড়াতে নগরীর নালাগুলোতে স্ল্যাব বসানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। আমরা একটা পরিকল্পনা করছি, সেটা হচ্ছে নালাগুলো যেগুলো আছে, মানে যেগুলো প্রয়োজন নেই এগুলোতে বাদ দেবো, স্ল্যাব দিয়ে দেওয়ার জন্য। গত বুধবার কয়েক ঘন্টার মুষলধারে বর্ষণে পুরো নগরী জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলায় বর্তমানে নগরীর বড় বড় খাল কিংবা নালাগুলো এভাবেই অরক্ষিত অবস্থায় রয়েছে। এখনই যদি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করেন নগর সংশ্লিষ্টরা। চশমা খালের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মার ইলিশ নয়, মুন্সিগঞ্জের মাওয়া ভরে গেছে সামুদ্রিক ইলিশে। প্রতি কেজি বড় ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। পদ্মায় পানি বেড়ে যাওয়ায় ভরা মৌসুমেও জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। মৎস্য বিভাগ বলছে সপ্তাহ 2 পর নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে। আবু সাইদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। পদ্মার ইলিশের স্বাদ পেতে রাজধানী সহ নানা অঞ্চল থেকে মুন্সিগঞ্জের মাওয়ায় ছুটে যান বহু মানুষ। ছুটির দিনে এই ভিড় আরও বাড়ে। পাইকারি ডাকে বিক্রি হয় ইলিশ, কিন্তু আড়ত ঘুরে দেখা গেছে পদ্মার ইলিশের তেমন দেখা নেই। দেশের উপকূলীয় এলাকায় জেলেদের জালে ধরা পড়া রূপালী ইলিশের সয়লাভ, এগুলোকেই পদ্মার ইলিশ বলে বেশি দরে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটাই অভিযোগ ক্রেতাদের। পর্যাপ্ত পরিমাণে পদ্মার ইলিশ পাওয়া যাচ্ছে না। সাগরের ইলিশ মাছ, তারপর চাঁদপুরের ইলিশ মাছ মাওয়াঘাটে একটু বেশি আমদানি হচ্ছে।
পদ্মায় পানি বেড়ে যাওয়ার পরও জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কম। মৎস্য বিভাগের আশা শিগগিরই মিলবে কাঙ্ক্ষিত ইলিশের দেখা। জেলে ভাইদেরকে বলছি যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন, অবশ্যই আপনারা ধৈর্যের ফল পাবেন। ক্রেতারা বলছেন সামুদ্রিক ইলিশের দামও বেশ চড়া। আগে যে নেমে গেছে 5,000 টাকা, হেঁটে গেছে 3,000 টাকা। মাছ খুব ভরপুর মাছ আছে, সামনে অমাবস্যা পূর্ণিমা পদ্মার মাছটা খুব ভরপুর লাগিয়ে দেবো। 29 আড়ত আর 200 খোলা বাজারের বিক্রেতাকে ঘিরে 2 ঘন্টার এই হাটে বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। গেল 1 বছরে দেশে প্রায় 5.5 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ থাকে ইতালিতে, ফলে সে সময়টায় অধিকাংশ বাংলাদেশি প্রবাসী দেশে ছুটে আসেন। কিন্তু করোনা পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় এবছর তারা দেশে আসতে পারেনি। তবে ইতালির করোনা পরিস্থিতি ভালো থাকায় ছুটির দিনগুলোতে আনন্দে মেতে উঠেছিলেন প্রবাসীরা। বিভিন্ন দর্শনীয় পর্যটন কেন্দ্রে ঘুরে ফিরে ও আনন্দ বিনোদনে সময় কাটিয়েছেন তারা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। 2 লাখ প্রবাসী অধ্যুষিত ইতালিতে প্রায় 40,000-এর বেশি বাংলাদেশি পরিবারের বসবাস। গ্রীষ্মে শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা বন্ধ থাকার সুযোগে প্রবাসীরা অনেকেই বাংলাদেশে বেড়াতে আসেন। কিন্তু করোনাকালে বাংলাদেশের সঙ্গে ইতালির বিমান যোগাযোগ বন্ধ থাকায় 2020 ও 2021 সালের গ্রীষ্মে অনেকেই দেশে আসতে পারেনি। দেশে যেতে না পারলেও ইতালিতে এবছর করোনা পরিস্থিতি ভালো থাকায় প্রবাসীরা ছুটিতে পরিবার নিয়ে বিভিন্ন আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে ভ্রমণ করে আনন্দে সময় কাটিয়েছেন। ফ্লাইট আমাদের সমস্যার কারণে দেশে আসতে পারি নাই। এখন বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন শহরে ঘোরাঘুরি করতেছি, আনন্দ করতেছি। গ্রীষ্মকালে প্রতি বছর বাংলাদেশে বেড়াতে যাই, এবার যেতে পারিনি ফ্লাইট বন্ধ হওয়ার কারণে। তবে এবার অনেক এনজয় করেছি, ইতালিতে বিভিন্ন শহরে ঘুরেছি। বিভিন্ন এয়ারলাইন্স এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী ইতালি প্রবাসীরা তুলনামূলক বেশি দেশে বেড়াতে আসেন। করোনা পরিস্থিতিতে এবার ইতালিতে বিভিন্ন মনোরম দর্শনীয় স্থানে ঘুরে বেরিয়েছেন তারা। এছাড়াও পিকনিক, আনন্দ ভ্রমণ, শিক্ষা সফর ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে বাংলাদেশি কমিউনিটিতে এবছর সবচেয়ে বেশি। এবছর সামারে দেশে না যেতে পারলেও ইতালির অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর স্থান দেখেছি। আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। ইতালির করোনা পরিস্থিতি ইউরোপের মধ্যে সবচেয়ে নিয়ন্ত্রণে ছিল। এতে অনেকদিন পর দল ভেদে আনন্দ করে সময় কাটিয়েছেন প্রবাসীরা। তবুও অনেক প্রবাসী অপেক্ষায় আছেন বিমান চলাচল স্বাভাবিক হলে বাংলাদেশে বেড়াতে যাওয়ার জন্য। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। ফাইজার বায়োএনটেক ও মডার্নার বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিয়েছে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পরও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং সংক্রমণের ঝুঁকিতে যারা বেশি রয়েছেন তারা নিতে পারবেন তৃতীয় ডোজ। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পর করোনার বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিল কাতার। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরও যাদের দেহে রোগ প্রতিরোধের সক্ষমতা কম ও সংক্রমণের ঝুঁকি আছে সেই সব ব্যক্তিদের ফাইজার বায়োএনটেক ও মডার্নার তৃতীয় ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অধিকাংশ মানুষকে 2 ডোজ দেওয়া হয়েছে এবং যাদের জটিল রোগে আক্রান্ত তাদেরকে তৃতীয় ডোজ দেওয়া হবে। আজকে ঘোষণা দিয়েছে যে করোনার দ্বিতীয় ডোজ যাদেরকে সম্পূর্ণ করা হয়েছিল এবং তাদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত বা যারা বেশি ঝুঁকিপূর্ণ তাদেরকে তৃতীয় ডোজ বুস্টার দেওয়া হবে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এরই মধ্যে প্রায় 85% মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছে কাতার। 24 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে প্রায় 44 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেদ্দায় আলোচনা ও দোয়া মাহফিল করেছে আওয়ামী ফোরাম 11 সংগঠন। জেদ্দার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সভাপতি হোসেন মোহাম্মদ নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এ
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী ফোরামের 11 সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই করোনা মহামারীতে প্রায় 5 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। দীর্ঘদিন পর উন্মুক্ত পরিবেশে ঘুরতে আসার সুযোগ পেয়ে খুশি শিশুসহ সব বয়সী মানুষ। হরিপদ সাহার রিপোর্ট। বানরের দুষ্টুমিটা যেন কিছুতেই থামছে না। প্রায় 4 মাস পর নিজেকে খুঁজে পেয়েছে দুষ্টু খ্যাত এ প্রাণী। দর্শকের উপস্থিতি টের পেয়ে খাঁচার এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি আর ঝাঁপাঝাঁপি চলছেই। ওদিকে বাঘের খাঁচায় এসেছে নতুন অতিথি। টগরবেলি বাঘ দম্পতির ঘর আলো করে এসেছে দুর্জয় অবন্তিকা নামের 2 শাবক। তাই তাদের খাঁচার সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে এপ্রিলে বন্ধ হওয়া জাতীয় চিড়িয়াখানা শুক্রবার আবারও দর্শনার্থীর জন্য উন্মুক্ত হওয়ায় হুমড়ি খেয়ে পড়েন সাধারণ মানুষ। হরিণ, বানর, পাখি বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বসিত তারা। বাঘ দেখতেছে, অনেক মজা লাগতেছে। বাচ্চারা একরকম আপনার এক বিরক্তিকর একটা পরিবেশের মধ্যে ছিল, আজকে বের হতে পেরে অনেক ভালো লাগছে। সবাই হাসতেছে, সবাই আনন্দে মুখর, পরিবেশটা মুখরিত, মানুষ অনেক কিছু দেখতেছে। উন্মুক্ত জায়গায় হাতিদের প্রশিক্ষণ চলছে ফুটবলের। পরিচালক জানালেন নতুন নতুন অনেক কিছু যোগ হবে চিড়িয়াখানায়। শিম্পাঞ্জি সংযোজন করার আমাদের চিন্তা আছে। আমরা রেড ক্যাঙ্গারুর কথা ভাবছি, আমরা নিয়ে আসবো একটা রাইনোর কথা ভাবছি। আমরা ভাবতেছি যে চশমা বানর, এটা নতুন সংযোজন আমাদের চিড়িয়াখানায় হবে। আমরা আফ্রিকান লায়নের কথাও ভাবছি, আমরা নিয়ে আসবো। স্বাস্থ্যবিধি মেনে চলতে দর্শনার্থীদের আহ্বান জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবি, 21 জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে। ধাক্কা দেয়া বাল্কহেড জব্দ, 3 শ্রমিক আটক। মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক, মাস্কাট থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের ফ্লাইটের ভারতে জরুরি অবতরণ। 12 ঘন্টা পর একই বিমানে দেশে ফিরলেন 124 যাত্রী। রাজধানীর বুকে চলল মেট্রো রেল, উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ফ্রি ট্রায়াল দেখতে উৎসুক নগরবাসীর ভিড়। রোববার আনুষ্ঠানিক ট্রায়াল। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়ে।